নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, এনটিপিসি নিয়োগ 2024-এর যারা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোর জন্য ওয়েট করছো, তো সেই পোস্টের জন্য তোমাদের যাবতীয় ইনফরমেশান অর্থাৎ A to Z সম্পূর্ণ ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দেব। যেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের জন্য 3445টি মতো শূন্যপদ। এই ভিডিওর মাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ টপিকগুলো কভার করা হবে, যেখানে তোমাদের বয়স থেকে শুরু করে যোগ্যতা, সিলেবাস, মেডিকেল স্ট্যান্ডার্ড, নিয়োগ পদ্ধতি সহ যাবতীয় ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে কমপ্লিট ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটস 6/2024 CN নাম্বার, যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলোর ক্ষেত্রে। দেখো এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে, 21শে সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হবে। আবেদন সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট 20 অক্টোবর 2024। কোন কোন পোস্টগুলো আছে? কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা CCTC, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক। এই যে টাইপিস্ট যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এবং যে ট্রেন্স ক্লার্ক দেখতে পাচ্ছ, এটা কিন্তু লেভেল 2 এর মধ্যে পড়ছে। শুধুমাত্র CCTC কিন্তু লেভেল 3 এর মধ্যে পড়ছে এবং তোমাদের বেতন যেগুলো দেখছো এগুলো কিন্তু ইনিশিয়াল পে, এর সঙ্গে কিন্তু তোমাদের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে এবং যুক্ত হয়ে যথেষ্ট পরিমাণে ভালো বেতন কিন্তু থাকবে। মেডিকেল রিলেটেড আমি আরও পরে আসছি, মেডিকেল ব্যাপারটা আরও ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো। তো এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার মানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে সবথেকে বেশি শূন্যপদ আছে, 2022টি মতো শূন্যপদ আছে CCTCতে। তারপরে তোমাদের 990টি শূন্যপদ আছে জুনিয়র ক্লার্কে। তারপরে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্কে আছে 361টি এবং 72টি মতো শূন্যপদ আছে ট্রেন্স ক্লার্কের জন্য। টোটাল শূন্যপদ 3445টি মতো। আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু যে কোনো একটি RRB তোমাদের কিন্তু চুজ করে আবেদন করতে হবে। অনেকে আছো যারা একাধিক RRBতে অ্যাপ্লাই করে দেয়, মানে ধরো কেউ আছে যে গুয়াহাটিতেও অ্যাপ্লাই করে দিল, আবার কলকাতাতেও অ্যাপ্লাই করে দিল। এটা কিন্তু করবে না, এটা কিন্তু তোমাদের দুটো ফর্মই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্য ব্যাপারটা বলছি, ভালো করে আগের প্রিভিয়াস ডেটাগুলোকে ভালো করে দেখে নিয়ে, ভিডিওটাকে ভালো করে দেখে নিয়ে, ভ্যাকেন্সি টেবিলটাকে ভালো করে দেখে নিয়ে অবশ্যই কিন্তু যে কোনো একটা RRB তোমরা চুজ করবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা, সেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে তোমাদের দেখো অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, এগুলোর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ নন সেফটি। আমার কাছে কদিন আগে একজন কমেন্ট করেছিলে যে স্যার সেফটি কি নন সেফটি কি, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। তো সেই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সেফটি আর নন সেফটি টাইপের জব হচ্ছে যারা যাত্রী সুরক্ষার দিকে নজর দিতে হয়, যারা অপারেশন ডিউটিতে কাজ করে, যেমন ALP, ঠিক আছে, এএলপির ওপর কিন্তু অনেকটা যাত্রীর কিন্তু সম্পূর্ণ যাত্রীর যে ঝুঁকিগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কিন্তু এএলপি। তারপরে অপারেশন যারা সিগন্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করে, তারা যদি ঠিকমতো সিগন্যাল না দেয়, তাহলে সেক্ষেত্রে বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেটাও কিন্তু একটা সেফটি ক্যাটাগরি পোস্ট। তারপরে হচ্ছে তোমাদের গুডস গার্ডও কিন্তু সেফটি ক্যাটাগরি পোস্ট। এছাড়া কিন্তু বিভিন্ন পোস্ট আছে যেগুলো কিন্তু সেফটি ক্যাটাগরির মধ্যে, অপারেশন ডিপার্টমেন্টে যে অনেকগুলো পোস্ট আছে যেগুলো কিন্তু সবই সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু সেফটি ক্যাটাগরি, যেগুলো যাত্রী সুরক্ষার দিকে তাদের নজর দিতে হয় এবং সবথেকে বড় কথা এদের কিন্তু রানিং ডিউটি টাইপের কাজ কিন্তু করতে হয়। এবার নন সেফটি পোস্টগুলো কোনগুলো? যেগুলো হচ্ছে তোমাদের ক্লারিক্যাল টাইপের পোস্ট, যেগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে, যেমন হচ্ছে তোমাদের DRMA অফিসে তোমাদের কাজ হবে, মানে অফিসিয়াল টাইপের জব। এগুলো সম্পূর্ণ যেগুলো নন সেফটি ক্যাটাগরি না, সেগুলো অফিসিয়াল টাইপের জব, মানে একটা জায়গায় কিন্তু স্থায়ীভাবে তোমাদের কাজ হবে, যেখানে তোমাদের কম্পিউটারে বসে কাউকে কাজ করতে হবে বা কোনো মেকানিক্যালে কোনো কাজ করতে হবে, সেগুলো কিন্তু সবই নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। ব্যাপারটা ক্লিয়ার? তো এগুলো কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা অনেকেই জানো, তবুও তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করছি। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং সঙ্গে কিন্তু 50% নাম্বার কিন্তু প্রয়োজন। এই 50% নাম্বার সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এটা কোন কোন ক্যাটাগরিতে? UR ক্যাটাগরি,
ইডাব্লিউএস ক্যাটাগরি আর হচ্ছে ওবিসি ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে প্রয়োজন। এখানে একটা কন্ডিশন আছে, আমি ব্যাপারটা আরও পরে ক্লিয়ার করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যে এগ্রিগেট 50% আর নট টু বি ইনজিস্টেড আপন ফর দ্য এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এবং ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশান। অর্থাৎ এখানে কিন্তু একটা ব্যাপার আছে, যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হও, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও, ঠিক আছে, এবং তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান হও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এই 50% নাম্বারের কোনো কড়াকড়ি নেই, 50% নাম্বার না হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর একটা কন্ডিশন আছে, ধরো তুমি গ্র্যাজুয়েট আছো, ঠিক আছে, তুমি গ্র্যাজুয়েশন করেছো বা তুমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, সেক্ষেত্রে তোমার যেহেতু হায়ার কোয়ালিফিকেশান আছে, তোমার যদি উচ্চ মাধ্যমিকে যদি 50% ধরো নাম্বার তোমার নেই, তাহলেও কিন্তু তোমাদের যেহেতু হায়ার কোয়ালিফিকেশান আছে সেক্ষেত্রে তোমরাও কিন্তু যদি ইউআর ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 50% না হলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে, মানে করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি। পরবর্তী দেখো তোমাদের এজ লিমিটের ব্যাপারটা তোমাদের আগে আমি একটু স্পষ্ট করে বলে দিই। 2025 থেকে কিন্তু তোমাদের এজ 18 থেকে 30 বছর হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। শুধুমাত্র এই বছরে তোমাদের কিন্তু 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে ফর কোভিড-19 জন্য, ঠিক আছে। এবং এখানে 18 থেকে 33 বছর এই যে এজটা, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স যদি 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 38 বছরের মধ্যে হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তারা যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টে যেরকম রুলস অনুযায়ী যেরকম তোমাদের এজ রিল্যাক্সেশন থাকে একদম সেম এজ রিল্যাক্সেশন থাকবে। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু এজ ক্যালকুলেট হবে 1/1/2025 হিসাবে তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করতে হবে। তোমাদের কার কার কত বয়স সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আমি আর একটা পরিষ্কার করে ব্যাপারটা বলে দিই, তোমাদের এই জায়গাটাও কিন্তু আমি অনেক কমেন্ট পেয়েছি। সেটা হচ্ছে যে তোমরা অনেকে বলছো যে স্যার এক একটা পোস্টের জন্য কি আবেদন মূল্য দিতে হবে? একদমই নয়। গ্র্যাজুয়েশনে যেমন দেখছো যে সব কটা পোস্টের জন্য একটাই আবেদন, ঠিক তেমনি আবেদন মূল্য, ঠিক তেমনি এখানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলোর ক্ষেত্রে এই একটাই আবেদন মূল্য। অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেট হবে, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট হবে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট হবে তাদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। পরবর্তী সময় তোমরা কিন্তু এই 400 টাকার রিফান্ড পেয়ে যাবে। এবং যারা এসসি এসটি, তারপরে হচ্ছে এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, তারপরে হচ্ছে ইবিসি ক্যাটাগরি থেকে যারা আছো তারা শুধু 250 টাকা মতো আবেদন মূল্য দেবে এবং তোমরা পরবর্তী সময় কিন্তু এই 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। এই 250 টাকাটা কখন রিফান্ড পাবে সেটাও কিন্তু এখানে বলা আছে, অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড সিবিটি। অর্থাৎ তোমাদের যদি তুমি সিবিটি পরীক্ষা দাও, পরীক্ষায় বসো, তাহলেই কিন্তু এই টাকাটা রিফান্ড পাবে, না হলে কিন্তু রিফান্ড পাবে না। ওকে, এবার হচ্ছে এই জায়গাটা কিন্তু আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করব। দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এবারে কিন্তু প্যাটার্ন, মানে এই জায়গাটা কিন্তু একই থাকবে। অর্থাৎ তোমাদের সিবিটি 1 যেটা বোঝা যাচ্ছে, সিবিটি 2, এই দুটো স্টেপই থাকবে, কিন্তু প্যাটার্নে কিছু পরিবর্তন কিন্তু হতে পারে। এই প্যাটার্নে পরিবর্তন হওয়ার কিন্তু 50% চান্স কিন্তু আছে, 50-50 চান্স আছে। আমি কেন বলছি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো, প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের সিবিটি 2 হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে। তো এখানে অ্যাপটিটিউড নেই, টাইপিং টেস্ট আছে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, তারপরে মেডিকেল এক্সামিনেশন আছে। আমি টাইপিংয়ের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই, টাইপিং কিন্তু সব পোস্টের জন্য নেই, ঠিক আছে। টাইপিং পোস্ট কোনগুলোর জন্য? যেখানে তোমরা দেখতে পাবে যে জুনিয়র ক্লার্ক এর জন্য টাইপিং আছে, আর হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এই যে পোস্ট, এই দুটি পোস্টের জন্য টাইপিং আছে। যারা যারা সিসিটিসিতে মানে পোস্ট প্রেফারেন্স হিসাবে রাখবে, তারপরে হচ্ছে যারা ট্রেন্স ক্লার্কের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাইপিং টেস্ট দিতে হবে না। সিবিটি 1 সিবিটি 2 কমপ্লিট করবে, ডাইরেক্ট ডিভি মেডিকেলে চলে যাবে। পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী দেখো, এখানে
এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের প্যাটার্নে কিছু পরিবর্তন কিন্তু আনতে পারে, যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিবিটি ওয়ানের হয়তো তোমাদের কোনো পরিবর্তন করবে না, যা তোমাদের আছে সিবিটি ওয়ান কিন্তু সেরকমই তোমাদের থাকবে, যেখানে ম্যাথামেটিক্স 30 কোশ্চেন 30 মার্কস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স 30 কোশ্চেন 30 মার্কস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসে 40 কোশ্চেন 40 মার্কস, 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, এবং তোমরা কিন্তু বাংলাতেও কিন্তু এক্সাম দিতে পারবে, মানে বাংলাতে তোমাদের কোশ্চেন সেট কিন্তু থাকবে, বাংলা সহ 13টা ল্যাঙ্গুয়েজ থাকবে। এক্সাম সেন্টারের ব্যাপারটা যদি বলি, দেখো এবার কিন্তু নর্মালাইজেশন যেহেতু রুলের পরিবর্তন হয়েছে, নর্মালাইজেশন যে রুল আছে সেই রুলের কিন্তু এবারে কিন্তু পরিবর্তন যেহেতু হয়েছে, সেক্ষেত্রে এক্সাম সেন্টার কিন্তু তোমাদের কাছেও হতে পারে আবার দূরেও কিন্তু হতে পারে, এটা কোনো কনফার্মভাবে কিন্তু বলা যাবে না। এরপরে দেখো তোমাদের সিবিটি টু যদি হয়, যদি সিঙ্গেল স্টেপের যদি হতো তাহলে একরকম ব্যাপার, কিন্তু যদি সিবিটি 2 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আনতে পারে, যে পরিবর্তনটা মানে এটা হতে পারে আবার কিন্তু নাও হতে পারে। আমি বলেছি 50% 50-50 কিন্তু চান্স আছে, যেখানে তোমরা ম্যাথামেটিক্সের যে 35টা কোশ্চেন দেখছো সেটা হয়তো তোমরা 50 কোশ্চেন দেখতে পারো, ঠিক আছে, এটা হতেই পারে। রিজনিংয়ে যেখানে তোমরা 35টা দেখছো সেখানে 40টা প্রশ্ন দেখতে পারো, এরকম কিছু একটা পরিবর্তন হয়তো করতে পারে, আবার হয়তো তোমাদের এই সেমও কিন্তু করতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবে, গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্টগুলো আছে, গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু তোমাদের অনেকটা কিন্তু লেভেল কিন্তু ডাউন হবে, মানে কোশ্চেনের যে লেভেলটা সেটা কিন্তু অনেকটা ডাউন হবে, অনেক সহজ কিন্তু হবে গ্র্যাজুয়েশন পোস্টগুলোর তুলনায়, ঠিক আছে। এবার দেখো এখানেও কিন্তু সময় 1 ঘন্টা 30 মিনিট থাকবে, 120টা কোশ্চেন, 120 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু নাম্বার অফ কোশ্চেন কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ স্পিড কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। যত তুমি স্পিড মেনটেন করবে, স্পিডটাকে যত কন্ট্রোল করতে পারবে, নিজের আয়ত্তে আনতে পারবে, এবং সঙ্গে তোমাদের অ্যাকুরেসিটাকে যত মেনটেন করতে পারবে, তাহলে কিন্তু তোমাদের এই পরীক্ষায় তুমি কিন্তু একটা ভালো জায়গা কিন্তু তোমরা করতে পারবে। এবং এখানেও কিন্তু তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। বাংলা কিন্তু কোশ্চেন তোমরা পাবে, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। আর এরপরে দেখো যে তোমাদের টাইপিং টেস্ট কোন কোন পোস্টগুলোর জন্য আছে। টাইপিং টেস্ট হচ্ছে তোমাদের জুনিয়র ক্লার্কের জন্য টাইপিং টেস্ট দিতে হবে, আর হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের টাইপিং টেস্ট দিতে হবে, এই দুটি পোস্টের জন্য। বাদবাকি সিসিটিসি ট্রেন্স ক্লার্কের জন্য কোনো টাইপিং টেস্ট কিন্তু হবে না। এখানে টাইপিং টেস্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে যদি তুমি ইংলিশে টাইপ করো, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 25টা শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে, যে কোনো একটি তোমরা ভাষায় তোমরা টাইপিং দিতে পারবে। এখানে বলা হচ্ছে যে এডিটিং টুলস, স্পেলিং চেক যে টুলসগুলো আছে সেটা কিন্তু কিবোর্ড থেকে সরিয়ে দেওয়া হবে, এবং টাইপিংটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার, এর নাম্বার কিন্তু যুক্ত হবে না। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার টাইপিং তো আমি জানি না, তো আমি কেন টাইপিং পোস্টগুলোতে না দেওয়াই ভালো। তো আমি এই ব্যাপারটা তোমাদের কাছে একটা সাজেশন হিসাবে দেব, সেটা হচ্ছে তোমরা কিন্তু এই ভুল কাজটা কিন্তু করো না, কারণ এখনও পর্যন্ত কিন্তু এএলপির এক্সাম ডেট এখনও পর্যন্ত দেয়নি, তো এখনও প্রচুর পরিমাণে কিন্তু এক্সাম নেওয়ার কিন্তু রেলের বাকি আছে, এএলপি আছে, ঠিক আছে, আরপিএফ আছে, এগুলো কিন্তু সব পেন্ডিং আছে, এগুলোর এখনও পর্যন্ত এক্সাম হয়নি, অর্থাৎ তোমাদের কিন্তু এনটিপিসি এক্সাম হতে কিন্তু অনেক দেরি আছে। ততদিনে তোমরা কিন্তু ভালো টাইপিং যদি তোমরা 1 ঘন্টা করেও যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের এই স্পিড কিন্তু খুব একটা কিন্তু জটিল ব্যাপার নয়। এখন থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখবে ভালো মতো তোমাদের স্পিড কিন্তু হাতে মানে কন্ট্রোলে চলে আসবে। তাই বলছি টাইপিং পোস্টগুলোকেও কিন্তু তোমাদের রাখতে হবে প্রেফারেন্স হিসাবে। আর একটা কথা বলে রাখি, যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কিন্তু কোনো টাইপিং টেস্ট দিতে হবে না, কিন্তু তার জন্য তোমাদের উপযুক্ত সার্টিফিকেট কিন্তু ওখানে শো করতে হবে টাইপিং জায়গায়, তাহলেই কিন্তু তোমাদের টাইপিং থেকে কিন্তু তোমাদের কনসিডার করা হবে, যে তোমাদের টাইপিং না দিলেও কিন্তু চলে যাবে। আচ্ছা, পরবর্তী আমরা জায়গায় চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ এই যে পোস্টগুলো, এই পোস্টগুলোর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে। আমি মেডিকেল স্ট্যান্ডার্ডে যাওয়ার আগে তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই। তোমরা দেখেছো যে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টগুলোর ক্ষেত্রে লেভেল 5 আছে, লেভেল 6 আছে। এখানে কিন্তু এখন যেটা নতুন প্যাটার্ন হয়েছে সেটা হচ্ছে কম্বাইন্ড করে দেওয়া হয়েছে। এই কম্বাইন্ড কিন্তু করে কিন্তু তোমাদের এখন
এক্সাম কিন্তু হবে, অর্থাৎ আলাদাভাবে কিন্তু তোমাদের হবে না। যেটা 2019-এ ছিল লেভেল 5-এর আলাদা এক্সাম হয়েছিল, মানে CBT 2-তে, আর লেভেল 6-এর আলাদা, সেটা কিন্তু এবারে হবে না। এবারে কিন্তু এই যে লেভেল 3 লেভেল 2 এটা কিন্তু কম্বাইন্ড করে CBT 2 কিন্তু কন্ডাক্ট হবে। ঠিক আছে, CBT 1 তোমাদের একটা পরীক্ষা হলো যেটা প্রিলি বলছো, তারপরে তোমাদের CBT 2 যেটা হবে সেটাও কিন্তু এই যে লেভেল 3 লেভেল 2কে নিয়ে একটা কম্বাইন তোমাদের হবে। ব্যাপারটা বোঝা গেল? তো এরকম কিন্তু হবে। এবার দেখে নাও যে তোমরা যারা CCTC পোস্টে যারা চাকরি করতে চাও তাদের ক্ষেত্রে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য C2, আর হচ্ছে তোমাদের জুনিয়র ক্লার্কের জন্য C2 মেডিকেল স্ট্যান্ডার্ড, ট্রেন্স ক্লার্কের জন্য A3 মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার দেখে নাও যে মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী প্রয়োজন। আমি মেডিকেল স্ট্যান্ডার্ডে যাওয়ার আগে তোমরা যারা মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড একটা কমপ্লিট ভিডিও চাও, কমপ্লিট ভিডিও মানে কি, একটা মেডিকেল টেস্টে কি কি হয়, মানে মেডিকেলে যখন তোমরা যাবে সেখানে কি কি হবে। শুধু তো চোখের টেস্ট হবে না, আরও তো অনেক ধরনের টেস্ট হবে। সুগার টেস্ট হবে, তারপরে হচ্ছে তোমাদের প্রেশার লেভেল টেস্ট হবে, আর কি কি টেস্ট হবে, যেগুলো টেস্ট হবে সম্পূর্ণ। যদি এটা নিয়ে যদি তোমরা কমপ্লিট একটা ভিডিও চাও, অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবে। যদি ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে যে স্যার এইরকম একটা ভিডিও দিন যে মেডিকেল রিলেটেড, তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে আমি বানিয়ে দেবো। তো দেখো এখানে তোমাদের A3 ক্যাটাগরি যে মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং তোমরা বলবে যে স্যার A3 B2 C2 কী করে জানবো। তার জন্য তোমরা কি করো, একটা আই ক্লিনিকে চলে যাও বা কোনো হসপিটালে চলে যাও, সেখানে তোমাদের চোখের একটা পরীক্ষা করিয়ে নাও। যেহেতু এখন ফর্ম ফিল আপ চলছে, এখন অনেকটা সময় আছে, চোখের একটা টেস্ট করিয়ে নাও। করলে তোমরা কিন্তু নিজেরাও স্যাটিসফাইড হয়ে যাবে যে আমাদের এই স্ট্যান্ডার্ড এখন আমরা আছি। তাহলে তোমরা সেই বুঝে তোমাদের প্রেফারেন্সগুলোকে সাজাতে পারবে। কারণ একটা কথা মনে রাখবে, প্রেফারেন্স যত তুমি ঠিক মতো সাজাবে তাহলেই কিন্তু তোমাদের সুযোগ কিন্তু ততটাই বেশি হবে। ঠিক আছে, মনের মধ্যে ভয়টা থাকবে না যে মেডিকেলে গিয়ে আমি ফেল করে যাব। কারণ একটা কথা মনে রাখবে, রেলওয়ে কিন্তু আইয়ের ব্যাপারে কোনো কনসিডার কিন্তু করে না। যদি কোনো প্রবলেম যদি দেখে তাহলে কিন্তু তোমাকে সরাসরি আনফিট করে দেবে, আমি বারবার বলছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে তোমাদের A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী বলা হয়েছে। 6/9 একটি চোখে, আর একটি চোখেও কিন্তু 6/9 হতে হবে, উইথ অর উইদাউট গ্লাসেস। কোনো সমস্যা নেই চোখে চশমা পরে অথবা না পরে, কিন্তু 2 ডায়োপ্টার কিন্তু এক্সিট করলে চলবে না। যে চোখে চশমার যে চশমার লেন্সটা কিন্তু 2 ডায়োপ্টার এক্সিট করলে চলবে না। ঠিক আছে, কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, তারপরে তোমাদের মায়োপিক ভিশন, এই সব কিন্তু তোমাদের টেস্ট হবে যারা ট্রেন্স ক্লার্ক পোস্টে কাজ করতে চাও তাদের ক্ষেত্রে। B2 ক্যাটাগরি পোস্ট, B2 ক্যাটাগরি মানে CCTC, যারা তোমরা টিকিট কালেক্টর পোস্টে কাজ করতে চাও তাদের জন্য B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটি চোখে 6/9 একটি চোখে 6/12, উইথ অর উইদাউট গ্লাস, কিন্তু 4 ডায়োপ্টার কিন্তু এক্সিট করলে চলবে না, পাওয়ার অফ লেন্স। এখানেও কিন্তু তোমাদের ফিল্ড ভিশন আর বাইনোকুলার ভিশন কিন্তু টেস্ট হবে। এবার C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, সব থেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। যাদের চোখের সমস্যা আছে, সমস্যা মানে কি, ভয়ঙ্কর সমস্যা আছে, ঠিক আছে, খুবই মোটা পাওয়ারের একটা চশমা পড়ে, 6 ডায়োপ্টার কি 8 ডায়োপ্টারের একটা কোনো মোটা চশমা পড়ে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের যে পোস্টগুলোকে সাজাবে প্রথমের তালিকায়, তারপরে বাদবাকি পোস্টগুলোকে দেবে। যেখানে দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডে যেটা বলা হচ্ছে 6/12 একটি চোখে, আর একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, উইথ অর উইদাউট গ্লাস। আর হচ্ছে শুধুমাত্র পড়তে পারলেই হলো, তোমাদের একটা বই মতো থাকবে, সেখানে ছোটো ছোটো অক্ষরে কিছু লেখা থাকবে, সেটা দিয়ে তোমাদের কাছের টেস্টটা করা হবে। আর দূরের জন্য তোমাদের একটা মোটা ফ্রেমের একটা চশমা যেটা তুমি পরে আছো সেইটা পরেই তোমাকে পড়তে বলবে যে এটা পড়তে পারো নাকি। যদি একবার পড়ে দিতে পারো ব্যাস তোমাকে পাস করিয়ে দেওয়া হবে C2 ক্যাটাগরি। C2 সবথেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড রেলওয়েতে। ঠিক আছে, যেখানে তোমরা টাইপিং পোস্টগুলো যেগুলো আছে সবই কিন্তু C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, যেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে কিন্তু তোমরা লাইক করবে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নিত্য নতুন চাকরির অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো এখনের মতো এটুকুই, টাটা।